আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে সমসাময়িক কালে ৩ জন আলোচিত। কারো কাছে বিতর্কিত হতে পারে, কিন্তু আমাদের এই সমাজে তাদের যথেষ্ট প্রভাব রয়েছে, প্রতিপত্তি রয়েছে। এবং এই জমানাতে এরকম সাহসী কোনো নারী এবং পুরুষ আপনি যদি মানে সম্মিলিতভাবে দেখেন বাংলাদেশে, তাহলে এই ৩ জন নারীর কাছে দাঁড়াতে পারে এইরকম কোনো সাহসী মানুষ বাংলাদেশে নেই। চিত্রনায়িকা পরীমণি, এরপর মেঘনা আলম মডেল, অভিনেত্রী, আরেকজন আছেন মডেল, অভিনেত্রী, রাজনৈতিক কর্মী নীলা ইসরাফিল। এই ৩ জনকে নিয়ে আলোচনা করা দরকার। কেন করা দরকার? আমাদের এই সমাজে যখন টিনের ছেলে কাউয়া, তারেক আমার ড্যাশ, ১, ২, ৩, ৪, তারেক রহমানের ড্যাশ ইত্যাদি, এই যে অশ্লীলতা, অশ্রাব্যতা, যেখানে জুলাই, সিডিআই এই সমস্ত শব্দ পক্ষে এবং বিপক্ষে, যেখানে মানুষ কথা বলতে গেলে যৌনতাকে সামনে নিয়ে আসছে, মলদারকে সামনে নিয়ে আসছে, জনিপথকে সামনে নিয়ে আসছে। অনেক বড় বড় মানুষ যখন কথা বলতে গিয়ে তারা এই অশ্লীলতা দিয়ে নিজেদের ক্ষমতা দেখাতে চাচ্ছে, তো সেখানে ৩ জন নারী, তাদের গ্ল্যামার আছে, তাদের জীবনে বেদনা আছে, তাদের ব্যথা আছে, কষ্ট আছে, আবেগ আছে, অনুভূতি আছে। তারা লড়াই করে যাচ্ছেন তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে, কিন্তু উইদাউট এনি, যাকে বলা হয়, ব্যাড থিংস। এই ৩ জন রমণী একজনও কখনো প্রকাশ্যে কারো বিরুদ্ধে গালি দেননি, অশ্লীল অশ্রাব্য শব্দ উচ্চারণ করেননি। এবং আমাদের এই যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এই ৩ জন নারীকেই বারবার আঘাত করেছে। তো তারা সেই আঘাতের প্রেক্ষিতে তাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, কিন্তু সীমা অতিক্রম করেননি। এবং ওই প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের ব্যাপারে তাদের যে রিগ্রেট, অর্থাৎ তারা যে তাদেরকে অপছন্দ করছে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে কোনো অবস্থাতেই তারা, যাকে বলা হয়, এমন কোনো বদ নজির স্থাপন করেননি, অথবা পরাজিত হয়ে যাননি, অথবা সমাজ থেকে হারিয়ে যাননি, বরং তারা তাদের জায়গাতে টিকে আছেন। তো এই যে আমাদের অধঃপতিত সমাজ, এই অধঃপতিত সমাজে আমরা মুখে এক কথা বলি, আমরা মুখে ইসলামের কথা বলছি, কোরআন হাদিসের কথা বলছি, কিন্তু তলে তলে হোটেলে চলে যাচ্ছি। আমরা বৈধ বিয়ে শাদির কথা বলছি, সব কিছু বলছি, তারপরে আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, লূত নবীর জমানার যারা পায়ুষ্কাম করতো তাদের কথা বলে চোখের পানি ফেলে জারে করে ফেলছে। আর মাদ্রাসায় 7 বছর 8 বছরের ছেলেকে প্রচণ্ডভাবে ধর্ষণ করে রক্তাক্ত করে আমরা মেরে ফেলছি। ঠিক সেই জায়গাটিতে একজন পরীমণি, সে প্রতারিত হয়েছে, কিন্তু সে কাউকে প্রতারণা করেনি। তার সঙ্গে অনেকে প্রেমের অভিনয় করেছে, অনেকে তাকে বিয়ে করেছে, অনেকে তার সঙ্গ নিয়েছে, কিন্তু কেউ বলতে পারবে না যে পরীমণি তার কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু টাকা দেয়নি, তাকে ঠকিয়েছে, তার সঙ্গে চিট করেছে, বাটপারি করেছে। পরীমণির মতো কাজ করে যাচ্ছে। এবং যারাই তাকে আক্রমণ করেছে তাদেরকে সে বাপের নাম ভুলিয়ে দিয়েছে। সে ফাইট করেছে বেনজিরের সাথে, আইজি সে যখন বেনজিরের সাথে ফাইট করেছে তখন তার চেয়ে পাওয়ারফুল মানুষ বাংলাদেশে ছিল না। সে ফাইট করেছে একটা অভিজাত ক্লাব, যেখানে ঢাকার যারা নব্যধনী রয়েছে, যাদের যে কোনো এরকম তারা মনে করতে এরকম 2-4 হাজার পরীমণিকে তারা খেয়ে ফেলতে পারে। কুচি করে তারা চিংড়ি, গোলামের হোটেলে চিংড়ি যেভাবে ভাজি করে ওইভাবে চিংড়ি ভাজি করে তারা খেয়ে ফেলতে পারে। সেই তাদেরকে সে শিক্ষা দিয়েছে, এমন শিক্ষা দিয়েছে, বাপের নাম ভুলিয়ে দিয়েছে। সে বিপুল বিক্রমে জেলে গেছে, জেল থেকে বের হয়ে গেছে, বের হওয়ার পরে হাতে সে লিখেছে ফাক মি।
এই হলো পরিমণি। এখন এই যে সাহস, এই সাহসের যে বা লড়াই করার যে নারীর যে ক্ষমতা, সেই ক্ষমতাকে আপনি কিভাবে দেখেন? এখন আমাদের এই সমাজে অনেক নারী আছে অসহায়, অনেক নারী আছে নিজেকে সমর্পণ করে দেয়, অনেক নারী আছে পরিমণির চাইতে মেধাবী কিন্তু যেকোনো কারণে তার রুখে দাঁড়ানোর ক্ষমতা, সাহস নেই। সে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। একইভাবে আপনি যদি নীলা ইব্রাহিমের কথা চিন্তা করেন, নীলা ইব্রাহিমের কথা চিন্তা করেন, সেও তার প্রবল প্রতাপশালী শ্বশুরের বিরুদ্ধে লড়াই করেছে, জেলে গেছে, পারিবারিক সমস্যার কারণে তার ঘর গেছে, সংসার গেছে। কিন্তু কোনো অবস্থাতেই তাকে কিন্তু দমাতে পারেনি। হাসান আরিফের মতো বাংলাদেশের স্বনামধন্য অ্যাডভোকেট, অ্যাটর্নি জেনারেল, আইন উপদেষ্টা এবং এই পরিবারের যে অর্থবিত্ত ক্ষমতা সব কিছু তার নখদর্পণে ছিল। কিন্তু ওখান থেকেও তার যে জিদ, তার যে জ্বলে ওঠার আকাঙ্ক্ষা, কামনা, তার যে বাসনা স্বতন্ত্রভাবে দাঁড়ানোর, ওটা কোনো অবস্থাতেই তাকে দমাতে পারেনি। এরপর সে যখন এনসিপিতে যোগ দিল, রাজনীতি করার তার শখ হলো, সেখানে একজন রাজনৈতিক কর্মী বা নেতা, তার সঙ্গে তার একটি সম্পর্কের কথা শোনা গেল। সেই সম্পর্কে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ল, সেই সম্পর্ক যখন সেই লিমিট ক্রস করলো এবং সেই সম্পর্কটাকে যখন হাতিয়ার হিসেবে তার প্রতিপক্ষ ব্যবহার করার চেষ্টা করলো, সে কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত দেশ এবং জাতির কাছে সেই তার যে নারীত্ব, নারীর যে লজ্জাবনত ভাব, এটাকে অবগুণ্ঠনের মধ্যে না রেখে তিনি উন্মুক্ত করে দিলেন। ফলে কি হলো, এই পুরুষতান্ত্রিক সমাজের যে জঙ্ঘা, জিঘাংসা, পুরুষতান্ত্রিক সরকার মানে সমাজের যে গর্বের ধন, সব তিনি তছনছ করে দিলেন। সবার ধন নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। ছি 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 ছি, এটা কি ধরনের মেয়ে, এটা কি ধরনের অসভ্য মেয়ে, সব কিছু। কিন্তু সবার বিরুদ্ধে ফাইট করে দিদার শেষে এখনো পর্যন্ত সে টিকে আছে। অন্যদিকে মেঘনা আলম আর এক লড়াকু, তারও ব্যক্তিগত জীবনে সে মডেল, বাংলাদেশের সেরা সুন্দরী, আরও অনেক কিছু সে জীবনে করার চেষ্টা করেছে। কিন্তু যে কারণে তার নাম সামনে চলে এলো, সেটা হলো নজিরবিহীনভাবে বাংলাদেশের একজন রাষ্ট্রদূত ঈশা, সে হলো সৌদি আরবের রাষ্ট্রদূত, তার সঙ্গে তার একটা ব্যক্তিগত প্রণয়, যেটা মেঘনা আলমের বক্তব্য হলো যে তাদের সঙ্গে বিয়ের একটা কথাবার্তা ফাইনাল হয়েছিল এবং এটা অফিসিয়ালি এবং সেই বিয়ের যখন কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, বিয়ে হবে ইত্যাদিতে সমস্ত ব্যাপারে পুনরাটা চলছিল, ঠিক সেই সময়টিতে যে পুরুষের যে স্বাভাবিক একটা বিষয় থাকে, সেই বিষয়গুলো কখনো ঈর্ষা, কখনো নারীকে খুব সহজভাবে পাওয়া, কখনো নারীকে দাসী রূপে ব্যবহার করা, এই জিনিসগুলো যখন কাজ করে, সেই জায়গাতে যখন মেঘনা আলমের সঙ্গে এই বিষয়গুলো ঘটা শুরু করলো, তখন তিনি রিভোল্ট করলেন এবং সৌদি রাষ্ট্রদূতের প্রেমিকা হন, বাগদত্তা হন বা অন্য যেভাবেই ফর্ম করেন না কেন, একজন সৌদি রাষ্ট্রদূতকে তিনি বাংলাদেশের মতো জায়গায় থেকে কবজায় এনেছেন, কবজায় রেখেছেন, যেখানে রাষ্ট্রদূতের সাথে দেখা করার জন্য আমাদের মন্ত্রীরা গিয়ে লাইন দিয়ে বসে থাকে। রাষ্ট্রদূতের জুতা টানার জন্য যেখানে বাংলাদেশের বহু মানুষ, হাজার কোটি টাকার ব্যবসায়ী, আদম ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্রদূতের জুতা টানার জন্য, জুব্বা ধরার জন্য, হাতটা চুমো খাওয়ার জন্য পাগল হয়ে যায়, তো সেখানে মেঘনা আলম একজন সৌদি আরবের মতো প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতকে তার বাহুবন্ধনে, তার প্রেমের স্পর্শে তিনি মুগ্ধ করতে পেরেছেন, আকর্ষণ করতে পেরেছেন এবং তাকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এবং যখন এই সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার কনফ্লিক্ট হলো, কন্ট্রাডিকশন হলো, সেই কন্ট্রাডিকশন তিনি জেলে গেছেন, এটা সত্য, কিন্তু সেই মেঘনা আলমের বিরুদ্ধে পুরো রাষ্ট্র ব্যবস্থা দাঁড়িয়েছিল এবং সে পুরো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, পুরো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং একই সঙ্গে সৌদি সেই রাষ্ট্রদূত
তিনি মেঘনা আলমের সাথে যুদ্ধ করে পারেননি, তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এখন এই ৩ জন নারী, এই ৩ জন নারীকে নিয়ে আমি কেন কথা বললাম? এর কারণে আমাদের বাংলাদেশে একটা অশ্লীল সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। ইল্লু বিল্লু, ইল্লু বিল্লু সিন্ডিকেট। এরা দেশের বাইরে থেকে, এদের মূল কাজ হলো নারীদেরকে টার্গেট করা। তারা এই পরীমণি, মেঘনা আলম কিংবা নীলা ইসরাফিল, এদের মতো টেলিভিশনে যারা সুন্দরী উপস্থাপিকা আছেন, সেটা নবনীতা চৌধুরী বলেন, মানে নাজনীন মুন্নি বলেন, ওই শারমিন চৌধুরী বলেন, যারা যারা জাস্ট সেলিব্রিটি সুন্দর, এদের চরিত্র হরণ করা, এদের সম্পর্কে অশ্লীলতার বাণী ছড়ানো, এদেরকে পর্ণ নায়িকা বানানোর জন্য এইরকম কিছু ইল্লু বিল্লু যারা মানুষের পর্যায়ে পড়ে না, এদের যে চিন্তা চেতনা কর্ম, আপনি চিন্তা করেন, মশার একটা ধর্ম থাকে, সব মশার একটা শ্রেণী থাকে। যেমন এটা এনিফ্লিস জাতীয় স্ত্রী মশা, ম্যালেরিয়া ছড়ায়, এরা চিকুনগুনিয়া ছড়ায়, এরা দিনে কামড়ায়, এরা রাতে কামড়ায় না, অর্থাৎ মশারও একটা শ্রেণী চরিত্র আছে। কিছু মশা নির্দিষ্ট জায়গায় থাকে, ডোবানালায় থাকে, কিছু মশা ফুলের টবে থাকে, কিছু মশা ফুলের উপরে থাকে, কিছু মশা ফলের উপরে থাকে। কিন্তু ইল্লু বিল্লু যারা আছে, মানে মশারা যে মশার জীবাণুতে থাকে, ডাস্টবিনে থাকে বা আবর্জনায় থাকে, সে কখনো ফুলের উপর বসে না। কিছু মশা আছে কামড়ায় না, শুধু গুনগুন আওয়াজ করে। কিছু মশা আছে কোনো গুনগুন আওয়াজ করে না, কামড়ায়। অর্থাৎ মশার মধ্যে 10টা প্রজাতি আছে এবং এক প্রজাতি আর এক প্রজাতির মতো আচরণ করে না। কিন্তু ইল্লু বিল্লুদের যে চরিত্র, এটা এতটা অমানবিক চরিত্র, এরা সমস্ত মশা প্রজাতিগুলো যে কাজগুলো করে না, তার চেয়ে খারাপ কাজ তারা করে। প্রকৃতিতে ধরেন যোগ আছে, যেগুলোকে আমরা খুব ঘৃণা করি, গিলগিল গিলগিল করে সারা শরীরে, যোগ। কেঁচো আছে, তারপরে বিচ্ছু আছে, এই প্রাণীগুলো, তারপরে সর্বভুক তেলাপোকা আছে, এদেরও একটা চরিত্র আছে, এদেরও একটা চরিত্র আছে। মানে এই চরিত্রগুলো আপনি দেখবেন যে একটা তেলাপোকা সে কখনো কোনো সুঘ্রাণ ভালো জায়গাতে সে যায় না, ময়লা আবর্জনা অন্ধকার যে জায়গা আছে সেইখানে সে করে। তেলাপোকা যদিও সর্বভুক প্রাণী, কিন্তু আসলে সব ভালো জিনিস সে খায় না বা সব ভালো জায়গায় সে যায় না, তারও একটা চরিত্র আছে। তো এই ইল্লু বিল্লুরা, তারা এই তেলাপোকার এই চরিত্র নাই। বড়জোর প্রকৃতিতে সবচেয়ে ডেঞ্জারাস প্রাণী সেটা হল মাছি। এই পৃথিবীর যত যোগ জীবাণু পরিবহন করে মাছি। এরা মানুষের ঠোঁটে বসে, মানুষের গালে বসে, মানুষের কপালে বসে, পোলাও কোরমার উপর বসে, বসে 1 মিনিটে গিয়ে আবার পায়খানার উপর বসে, 1 মিনিটে পরে প্রস্রাবের উপর গিয়ে বসে, আবার একটু পরে ফুলের উপরে গিয়ে বসে। মাছির মতো এরকম ভার্সেটাইল, জীবাণু ছড়ানো এবং এতটা ক্ষতিকর প্রাণী প্রকৃতিতে আর নাই। আপনি এই ধরনের ইল্লু এবং বিল্লু, এদেরকে আপনি বড়জোর মাছের সাথে তুলনা করতে পারেন। এই 3 জন রমণীর বিরুদ্ধে এই ইল্লু বিল্লুরা সর্বশক্তি নিয়োগ করে তাদের যেটিকে বলা হয় ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করেছে। 1 বার, 2 বার, 3 বার, বারবার। এবং সেই ইল্লু বিল্লুদের আক্রমণে বহু মন্ত্রী, বহু পীর মাশায়েখ, বহু নেতা চিত হয়ে পড়েছেন। অনেকে তার অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে ফেলেছেন, অনেকে ভয়ে তার অন্ডকোষ পেটের মধ্যে ঢুকে গেছে। কিন্তু এই 3 নারী ইল্লু বিল্লুকে রুখে দিয়েছে, এদের বাবার নাম ভুলিয়ে দিয়েছে, এদের মায়ের নাম ভুলিয়ে দিয়েছে, এদের মাকে স্মরণ করতে বাধ্য হয়েছে যে এই ধরনের মানে মাছি টাইপের জীবাণুকে তারা যে গর্ভে ধারণ করেছে, জরায়ুতে ধারণ করেছে, সেজন্য এই ইল্লু বিল্লুর মায়েরা গড়াগড়ি করে কান্নাকাটি করেছে এই 3 রমণীর, তাদের যে জিদ, তাদের যে জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে, এই বিল্লুদের বিরুদ্ধে দাঁড়ানোর জিহাদ। এবং এই কারণেই মনে হচ্ছে যে আমাদের এই সমাজটা আগের মতো নেই। কাজেই আমাদের এই সমাজে নারীরা, আপনি তাদেরকে, তাদের অনেকগুলো বিষয় ট্র্যাডিশনের সাথে যায় না বা আপনি পছন্দ করতে না পারেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু
এই ৩ রমণী তারা তো কখনো আপনার কাছে টাকা চায়নি, পয়সা চায়নি, চাঁদাবাজি করেনি। তারা কখনো কাউকে মানে অ্যাসল্ট করেননি। তারা টাকার জন্য কারো চরিত্র হনন করেননি। তারা ইল্লু-বিল্লুদের মতো করে বাংলাদেশে চাইতেন অনেক কিছু করতে পারতেন, জিম্মি করতে পারতেন। কিন্তু সেই কাজগুলো না করে বরং ইল্লু-বিল্লুদের চরিত্র যেভাবে মুখোশ তারা উন্মোচন করে দিয়েছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি এই কারণেই আমি তাদেরকে নিয়ে একটা তাদের আমলনামা নিয়ে আমি যতটুকু বুঝলাম আপনাদের সামনে উপস্থাপন করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।